হারিয়ে গেছে রাজনৈতিক ঐক্য, বাড়ছে মানুষে মানুষে বিভেদ, বললেন মির্জা ফখরুল। অসাম্প্রদায়িক দেশ প্রত্যাশা। আওয়ামী লীগ আমলের প্রভাবশালী 9 সচিব বাধ্যতামূলক অবসরে, প্রজ্ঞাপন জারি। জুলাই হত্যায় শেখ হাসিনাকে নিরপরাধ দাবি রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর, বললেন সরকার চালাতে অনেক অপ্রিয় কাজ করতে হয়। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে, ইসিকে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। একই আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এত বড় একটি অভ্যুত্থানের পর দেশকে সুন্দরভাবে সাজানোর সুযোগ এলেও রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলায় অনেকে হতাশ হচ্ছেন। তিনি বলেন, দেশের দুর্ভাগ্য শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের, এর জন্য দায়ী রাজনীতিবিদ এবং আমলাতন্ত্র। বলেন, শিক্ষা খাতকে অনেক কম গুরুত্ব দেওয়া হয়েছে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। ঢাকা মহানগরীতে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় পরিক্রমা। সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সংবর্ধনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সামনে একটি নতুন সূর্য উঠুক, এই সম্ভাবনা দেখতে চান তিনি। কিন্তু ইদানিং অনেকেই হতাশ হচ্ছেন। অনেকেই বর্তমান এত বড় একটা অভ্যুত্থানের পরে এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে আবার সুন্দর করবার, সুন্দর করে গড়ে তুলবার, কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনেককে তুলে যাচ্ছেন, যখন চারদিকে দেখছি যে একটা অনেকের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সেই রকম তো নয়, বরঞ্চ অত্যন্ত নিম্নমানের। এর জন্য দায়ী রাজনীতিবিদরাই, এর জন্য দায়ী আমরাই, এর জন্য দায়ী আমাদের আমলাতন্ত্র। এখানে শিক্ষার উপরে খুব কম গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা বিএ পাস করাই, এমএ পাস করাই চাঁদপুরের গ্রাম থেকে অথবা আমার ঠাকুরের গ্রাম থেকে, সে ঘুরে বেড়ায়, কোনো কাজ পায় না, কারণ বিএ পাস এমএ পাসকে দিতে চাকরি দিতে ওনারা পারেন না। আপনার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটা ডিপ্লোমা নিতে পারত আপনার ইলেকট্রিসিটির উপরে, অথবা আপনার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, অথবা অন্যান্য বিষয়গুলোর উপরে, তাহলে কিন্তু তার চাকরি কেউ আটকাতে পারত না। এই যে নীতির ব্যাপারটা, এখানেই রাজনীতিবিদদের ফেলিয়ার। এই যে আমাদের স্যাররা আন্দোলন করছেন, রাস্তায় আছেন শিক্ষকদের বেতনের জন্য, এটা তো অনেক ভালো হতে পারত। মির্জা ফখরুল বলেন, দেশে এখন ক্রান্তিকাল, একটি অস্থির অবস্থা চলছে। এই অস্থিরতাকে, এই যে এখানে তো সব জেনজি, তাই না? কি তাই তো নাকি? ভুল বলছি? ওদের চিন্তা, ওদের ভাবনা আর আমাদের চিন্তা ভাবনার মধ্যে আকাশ পাতাল তফাৎ। কারণ বয়স, প্রজন্মের যে পার্থক্য, এটা অস্বীকার করতে উপায় নেই। আমরা হচ্ছি রাজনীতির মাঠের লোক, রাস্তাঘাটে বনে বাজারে চিৎকার করি, স্লোগান দেই, বক্তৃতা করি, তাই না? তোমরা টেলিভিশনে আমাদের অনেক সময় চেহারা দেখো আর চলে যাও। এই রাজনীতিবিদদের কথা আর শুনতে ইচ্ছা করে না, ঠিক না? ঠিক তো? হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই রাজনীতিবিদরাই একটা দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করে। তারাই পথ তৈরি করে অথবা পথ নষ্ট করে। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন বিএনপি মহাসচিব। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাধারণ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা হচ্ছে। সব ধর্মের মানুষকে সাথে নিয়ে একটি অসাম্প্রদায়িক দেশ গড়ার কথাও জানান তিনি। হিন্দু ধর্মাবলম্বী প্রায় 50 বিশিষ্ট ব্যক্তির বিএনপিতে যোগদান অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, কোনো ধরনের প্রতিহিংসা চায় না বিএনপি, সবাইকে নিয়ে রেইনবো নেশন গড়ে তুলতে চান তারা। সংখ্যালঘু মানুষের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, বৃহত্তর ঐক্য গড়ে তুলে সব ধরনের ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে চায় বিএনপি।
আরেকটা কথা পরিষ্কার করে সরকারের উদ্দেশ্যে বলতে চাই, বিশেষ করে আপনার সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, যে আমরা দেখতে চাই না যে আপনারা আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কোন রকম বিপদের মধ্যে ফেলেছেন, কোন রকম তাদের জন্য ঝুঁকি তৈরি করছেন বা কোন রকম সমস্যা তৈরি করছেন। এটা আমি খুব স্পষ্টভাবে আপনাদেরকে উদ্দেশ্য বলতে চাই। আমার কাছে অনেক খবর আসে, দয়া করে এই সম্প্রদায়ের মানুষদেরকে কেউই কখনো তারা হয়রানি করবেন না কোনোভাবে। তারা আমাদের সদস্য, আমাদের ভাই, আমরা তাদের পাশে আছি এবং সমস্ত শক্তি নিয়ে থাকবো। ওএসডি থাকা ৯ জন সিনিয়র সচিব ও সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার রাতে তাদের বাধ্যতামূলক অবসর দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অবসর পাওয়া এই কর্মকর্তারা সবাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে সিনিয়র সচিব ও সচিব ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার এসে তাদের ওএসডি করে। ৯ জনের মধ্যে ২ জন সিনিয়র সচিব আর ৭ জন সচিব রয়েছেন। সিনিয়র সচিবদের মধ্যে রয়েছেন মোহাম্মদ মঞ্জুর হোসেন ও মোহাম্মদ মশিউর রহমান, আর ওএসডি সচিবদের মধ্যে মোহাম্মদ শামসুল আরেফিন, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ আজিজুর রহমান, মোহাম্মদ নুরুল আলম, ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ, ডক্টর এ.কে.এম. মতিউর রহমান ও শফিউল আজিমকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। ওই ধারা অনুযায়ী কারো চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে কোনো ধরনের কারণ দর্শানো নোটিশ ছাড়াই সরকার বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে, তবে এ বিষয়ে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হয়। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলায় শেখ হাসিনার পক্ষে প্রথম দিনে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। সোমবার সকালে ট্রাইব্যুনাল ১-এ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। তিনি ট্রাইব্যুনাল আইনের নানা সীমাবদ্ধতা আছে দাবি করে বলেন, এই আইনে বিচার হলে তা হবে প্রশ্নবিদ্ধ। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে উত্থাপিত রাষ্ট্রপক্ষের নানা যুক্তির বিরোধিতা করেন। বলেন, মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে শেখ হাসিনার হাত ছিল না, সরকার চালাতে গেলে অনেক অপ্রিয় কাজ করতে হয়। পরে মঙ্গলবার পর্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন মুলতবি করে ট্রাইব্যুনাল। এর আগের ৫ দিনে এ মামলার অভিযোগের পটভূমি ও সাক্ষীদের জবানবন্দি বিশ্লেষণ করে যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে শেখ হাসিনার মামলায় একমাত্র গ্রেফতার আসামি ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ বলেছেন, সুষ্ঠু নির্বাচনের অনুকূল পরিবেশ আছে। নির্বাচনের আগে পরে ৮ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনের পরিবেশ নিয়ে আইনশৃঙ্খলা সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো উদ্বেগের কথা জানানো হয়নি। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৯০,০০০ থেকে ১ লাখ সেনা সদস্য, ১.৫ লাখ পুলিশ সদস্য ও ৫.৫ থেকে ৬ লাখ আনসার সদস্য নিয়োজিত থাকবে। ভোট প্রস্তুতির মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম. নাসির উদ্দিনের নেতৃত্বে ইসি সকালে বৈঠকে বসে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, র্যাব, এসবি ও সিআইডি শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সচিব সাংবাদিকদের জানান, সব বাহিনী সহযোগিতার আশ্বাস দিয়েছে। সবগুলো বাহিনী তাদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্বাচনকে সামনে রেখে তাদের বাহিনীদেরকে প্রশিক্ষিত করার একটা কার্যক্রম গ্রহণ করেছেন। দুটো এখানে সুবিধা, একটা হচ্ছে যে তাদের নিজস্ব বাহিনীর প্রয়োজনে প্রশিক্ষণটা দিচ্ছেন, পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকে আরও অর্থবহ করার, যুক্তিকর্তা এবং অবাধ করার জন্যও যে প্রশিক্ষণটা সেটা করতেছেন। এবং সেন্সিটাইজেশনটা যেটা হচ্ছে যে আমরা একটা ভালো নির্বাচনের মুখী। বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বাচন অনুষ্ঠানে সমস্যা হবে না বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয় কোর কমিটির বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, দেশে সব কিছুতেই ঝুঁকি ও চ্যালেঞ্জ থাকবে,
তারপরও নির্বাচন ভালোভাবে আয়োজন সম্ভব হবে। জানান, বডি ক্যামেরা কেনার বিষয়ে সিদ্ধান্ত বরাদ্দ হয়েছে, তবে দাম নির্ধারণ হয়নি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, আগুনের বিষয়টি নাশকতা কিনা তা এখনই বলা সম্ভব নয়। তিনি বলেন, এ বিষয়ে কমিটি গঠন করা হয়েছে। প্রবাসীদের সুবিধা দিতে পাসপোর্টের ফি কমানোর বিষয়টি প্রক্রিয়াধীন। বিমানবন্দরে ই-গেট এ সপ্তাহেই খুলে দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের পক্ষে ইলেকশন কন্ডাক্ট করা কোনো রকমের কোনো অসুবিধা হবে না। এটা অবস্থা বডি ক্যামেরা মানে এটা তো ইসে না যে বাজার থেকে সাথে সাথে ইয়ে কিনে নিয়ে আসতে পারবো না। এটার জন্য যে প্রসিডিউর যেটা ওটা ফলো করা হইতেছে, আল্লাহ দিলে কিনা হয়ে যাবে। এবারে সংশয় আছে দেখি তো আমরা এবার প্রশিক্ষণ ব্যবস্থা করতেছি। তারপরে আমরা বলতেছি যে ধরেন যে এর আগে আমরা বলছি যারা যে অনেকগুলি নির্বাচন, গত 3টা নির্বাচন যেটা এই অবৈধ নির্বাচন, ওইগুলিতে যারা পার্টিসিপেট করছে তাদের আমরা যতটা সম্ভব তাকে দূরে রাখার চেষ্টা করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী জুবায়েদের জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার জানাজায় যোগ দেন সহপাঠী, শিক্ষার্থী, শিক্ষক ও ছাত্র দলের নেতাকর্মীরা। জানাজা শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হুঁশিয়ারি, মঙ্গলবার সকাল 10টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। এদিকে পুলিশ বলছে, তদন্ত চলমান, শিগগিরই আসামিদের গ্রেফতার করে হত্যার আসল রহস্য উদ্ঘাটন করা হবে। শুভ মাহফুজের রিপোর্ট। রাজধানীর আরমানিটোলায় ছাত্রী পড়াতে গিয়ে হত্যার শিকার জুবায়েদের মরদেহ সোমবার বেলা 1টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। এ সময় জুবায়েদকে শেষ বিদায় জানাতে ভিড় করেন বন্ধু, সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা। সবাই জুবায়েদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। কোন ধরনের যে পাঠফোকর অথবা ফিসফাস যে কথাবার্তাগুলো চলছে সেগুলো আমরা বিশ্বাস করতে চাই না। প্রকৃত আসামি যে গ্রেপ্তার করা হবে তারা যদি সর্বোচ্চ শক্তিশালী হয়, তাও আমরা মনে করি যে প্রকৃত আসামি গ্রেপ্তার হবে। পরে বেলা 2টার দিকে ক্যাম্পাসে জুবায়েদের নামাজে জানাজা সম্পন্ন হয়। এ সময় ছেলে হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন জুবায়েদের বাবা। সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকরা। আমি বাবা এখনো জীবিত আছি। আমি উপস্থিত সকলের কাছে আমি আমার ছেলের জন্য দোয়া চাই। আমার ছেলেকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করে। এছাড়া আমার আর কিছু চাওয়ার নাই। আমি কালকে ছুটে এসেছি, থানাতে গেছি, থানাতে সারা রাত কাটাইছি, তারপরও আমি ঠিকমতো মামলা রুজু করতে পারি না। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে স্পষ্ট ভাষায় আমাদের সরকারের উচিত সাহেব যেটা বললেন, চাই যে একটা খুব দ্রুত সময়ের মধ্যে যেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়। জানাজা শেষে বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে সংবাদ সম্মেলন করে আসামিদের গ্রেপ্তারের আলটিমেটাম দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেয় পুলিশ। আগামীকাল 10টা পর্যন্ত আমরা আলটিমেটাম দিচ্ছি। 10টার মধ্যে এই হত্যার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। হত্যার মোটিভ উদ্ঘাটন করে আমাদেরকে ব্রিফ করতে হবে। আসামি ধরলে আসামির কাছ থেকে আমরা যখন শুনবো প্রকৃত ঘটনা, তখন আমরা বুঝবো আসলে কে কে আসামি। তারা মানে যারা আঘাত করেছে, এরকম যাদেরকে আমরা শনাক্ত করেছি, তাদের কাছ থেকে শুনলে আমরা মিলাতে পারবো যে আসলে প্রকৃত আর কোনো অপরাধী জড়িত আছে কিনা। তখন আমরা অ্যারেস্টে যাব। এখন আমাদের মূল টার্গেট হলো আমার প্রকৃত অপরাধী যারা ছুরি চালাইছে তাদেরকে অ্যারেস্ট করা। রবিবার বিকেলে আরমানিটোলায় টিউশনে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন জবির 19-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে লাগা আগুনে অন্তত 12,000 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম। ভয়াবহ এ ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে ব্যবসায়িক ফায়দা লুটতেই পাশের দেশ এই অগ্নিকাণ্ড ঘটাতে পারে এমন অভিযোগ তার। জিয়াউল হক সবুজের রিপোর্ট।
শনিবার শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে পুড়ে যায় হাজারো আমদানি পণ্য। ভয়াবহ এই আগুনে এক ঔষধ শিল্পেরই কাঁচামাল পুড়েছে 200 কোটি টাকার, এক্সেসরিজ পণ্যের 23 কোটি এবং চামড়া খাতের 12 কোটি টাকার পণ্য পুড়ে ছাই হয়েছে। সব মিলিয়ে ছোট বড় বিভিন্ন খাতের 12,000 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে এমন দাবি করলেন রপ্তানিকারকরা। প্রাথমিকভাবে আমাদের ধারণা সব মিলিয়ে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মিলিয়ে প্রায় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার ক্ষতি ইতিমধ্যেই আমরা মুখোমুখি হয়েছে বলে আমরা মনে করছি। এই মুহূর্তে আমাদের যে দাবি, সেই দাবিগুলি হচ্ছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ক্ষয়ক্ষতির নিরূপণ শেষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে করা বীমার দাবি অতি দ্রুততার সাথে নিষ্পত্তির প্রয়োজনীয় নির্দেশনা আমরা কামনা করছি সরকারের কাছ থেকে। বিভিন্ন খাতের উদ্বিগ্ন ব্যবসায়ীরা বলছেন, শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তাও এখন ঝুঁকিতে রয়েছে। সুরক্ষিত জায়গায় একের পর এক অগ্নিকাণ্ডকে কোনোভাবেই কাকতালীয় ভাবা ঠিক হবে না বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। অনেক বায়ার আমাদের দেশ থেকে চলে যাচ্ছে, অনেক বায়ার যারা আসার কথা ছিল তারা আসবে কিনা চিন্তা করছে। আমাদেরকে এমনভাবে এই ক্ষতিটা নিয়ে যাচ্ছে, যেতে 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 এটা এয়ারপোর্ট পর্যন্ত চলে গেছে। এরপর আমাদের ঘর বাড়ি পোড়ানোর সময় আমাদের দেখেন দেশটা একটা এমন একটা জিও পলিটিক্যাল লোকেশনে আছে, এখানে অনেকের চোখ পড়েছে। রাজনৈতিক এক ধরনের ষড়যন্ত্র আছে, বহির্বিশ্বে আপনার ভাবমূর্তি নষ্ট হয় সেটা করার জন্য একটা ষড়যন্ত্র আছে। পার্শ্ববর্তী দেশেরও এক ধরনের চিন্তা ভাবনা আছে যাতে তাদের ব্যবসা এগিয়ে নিতে পারে, আমাদের ব্যবসা যাতে আস্তে আস্তে রিডিউস হয়ে যায়, তাই হচ্ছে। এদিকে আগুন লাগার দুদিন পরও সোমবার দিনভর কার্গো গেটের সামনে প্রতীক্ষায় ছিলেন সিএনএফ এজেন্ট ও আমদানিকারকরা। আমাদের পার্টি আমাদেরকে ইনফর্ম করছে 2 রুলের একটা ফ্যাব্রিক ছিল, এটা মাল নাকি 17 তারিখে আসছে। তো এই ব্যাপারে আমরা কোনো তথ্য এখন পর্যন্ত পাইনি, কারণ বিমানে যা কিছু আসলে সব তো পুড়ে গেছে, আমরা তথ্য কোনো কালেক্ট করতে পারতেছি না। কার্গো ভিলেজের আগুনের ঘটনায় 8 নম্বর গেট বন্ধ থাকায় এদিন বিকেলে 9 নম্বর গেট দিয়েই শুরু হয়েছে আমদানি পণ্যের খালাস। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1,500 টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা 75% করার দাবিতে শহীদ মিনারে আমরণ অনশন ও শিক্ষক সমাবেশ কর্মসূচি পালিত হচ্ছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এই কর্মসূচি পালন করছেন। সোমবার সকাল 10টা থেকে এই কর্মসূচি শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা এসে যোগ দিয়েছেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে। দেশের কোনো শিক্ষক শ্রেণীকক্ষের পাঠদান বা প্রশাসনিক কাজ করবেন না। পরীক্ষা, ডিউটি, অফিস ফাইল সবকিছুই বন্ধ থাকবে। শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের চলমান আন্দোলনে একাত্মতা ও সংহতি জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এই দেশ যেমন কারো বাপের না, তেমনি কারো পরিবারেরও না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। সোমবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে প্রশাসনে দলীয়করণের প্রতিবাদে এবং সর্বস্তরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন। রফিকুল ইসলাম অভিযোগ করেন, জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যেই একটি দল গণভোট ও নির্বাচন একই দিনে করার অপচেষ্টা চালাচ্ছে। বলেন, সরকার দলকানা লোক দিয়ে দেশ পরিচালনা করতে চাইলে ফ্যাসিস্ট হাসিনার পরিণতি ভোগ করতে হবে। এ সময় নোয়াখালীতে জামায়াতের উপর হামলাকারীদের ধরতে ব্যর্থ হলে এর দায় সরকারকেই নিতে হবে বলে জানান বক্তারা। পরে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এই দেশ কারোর বাপেরও না, কোন পরিবারেরও না। এই দেশ হলো বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ। দলবাজি করার ইচ্ছা যদি কোনো উপদেষ্টার থাকে, দলবাজি করার ইচ্ছা যদি কোনো সচিবের থাকে, দলবাজি করার ইচ্ছা যদি কোনো নির্বাচন কমিশনারের থাকে, দলবাজি করার ইচ্ছা যদি কোনো পুলিশ কর্মকর্তার থাকে, তাহলে রিজাইন করে আমাদের সাথে রাস্তায় আসেন। সরকারের অফিসে থেকে একটা দলের পক্ষে কাজ করবেন, আর বাংলাদেশের মানুষ বসে বসে আঙ্গুল চুষবে, এটা মনে করার কোনো কারণ নেই।
নভেম্বরে গণভোট ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন সহ 5 দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমেদ বলেন, পুরনো বন্দোবস্তে নির্বাচনের মাধ্যমে দেশকে আগের পরিস্থিতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের জনতা প্রতিহত করবে। বলেন, জুলাইয়ের রক্ত ও জীবনের পরে কোনো অবস্থাতেই আর কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না। তাই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি মিছিল বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। এ সময় আন্দোলনরত শিক্ষকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ একাত্মতা ঘোষণা করে। বগুড়ায় এনসিপির সমন্বয় সভায় দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনা পরিকল্পিত নাশকতা বলে অভিযোগ এনসিপি নেতাদের। জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে সমন্বয় সভা চলার সময় অডিটোরিয়ামের বাইরে পরপর 2টি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলে মুহূর্তেই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে অপর ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে এবং নিরাপত্তা জোরদার করে। এনসিপির স্থানীয় নেতারা ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা হিসেবে উল্লেখ করে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠ সংলগ্ন এনসিপির অস্থায়ী দলীয় কার্যালয় উদ্বোধনের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। বলেন, বর্তমান নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারছেন না তারা। এর আগে জয়পুরহাটে এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভায় যোগ দেন তিনি। জানান, পোষা বিরোধী দল হতে এনসিপি রাজনীতিতে আসেনি। অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করবে। আমরা দেখেছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ভিতরে ওইরকম সেন্সিটিভ জায়গায়, এয়ারপোর্টের মতো জায়গায় কিভাবে আগুন ধরে যায়। আমরা এটাকে কখনো মনে করি না এটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা অবশ্যই একটা চক্রান্ত বা ষড়যন্ত্রের অংশ। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব তার এই নিরাপত্তা সংশ্লিষ্ট সকল বাহিনী এজেন্সিকে তারা যেন ওই রকম স্ট্রং নির্দেশনা দেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। হারিয়ে গেছে রাজনৈতিক ঐক্য, বাড়ছে মানুষে মানুষে বিভেদ বললেন মির্জা ফখরুল। অসাম্প্রদায়িক দেশ প্রত্যাশা। আওয়ামী লীগ আমলের প্রভাবশালী 9 সচিব বাধ্যতামূলক অবসরে প্রজ্ঞাপন জারি। জুলাই হত্যায় শেখ হাসিনাকে নিরপরাধ দাবি রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। বললেন, সরকার চালাতে অনেক অপ্রিয় কাজ করতে হয়। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে, ইসিকে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। একই আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।